এদিকে বিশ্ব রাজনীতিতে শেখ হাসিনার বিজয়, 3 দিক থেকে বিএনপির পতন শুরু। ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, পর্দার আড়ালে ভারতের মাস্টার প্ল্যান সফল। বিএনপি পতন ঘণ্টা বেজে যাচ্ছে, বিএনপি কাঁপছে, কারণ তারা বুঝছে এবার তাদের পতন আসছে। এবার বিএনপির পতন হবে। বিশ্বমঞ্চে ঘুরে দাঁড়াচ্ছে শেখ হাসিনার কূটনীতি। শুধু তাই নয়, বাংলাদেশে শেখ হাসিনাকে প্রতিস্থাপন করার জন্য রীতিমতো বৈশ্বিক রাজনীতিতে রিজিম চেঞ্জ হচ্ছে, ঘুরছে যুদ্ধের কাঁটা। একটু ওয়েট করেন, শেখ হাসিনা ফিরবে, ডিসেম্বরের মধ্যেই ফিরবে, কারণ ডিসেম্বরের আগে এই যুদ্ধ শেষ হয়ে যাবে। আওয়ামী লীগের এই যে সকল অ্যাগ্রেসিভ ডেসপারেট কর্মী এসে তারা রাজপথে নামলে বিএনপি, এনসিপি, শিবিরের এবং পুলিশ সহ নামলো, আওয়ামী লীগের সাথে ফাইট করে টিকবে না। সেটা লগি বৈঠের আন্দোলন যখন আওয়ামী লীগ করেছে, সেখানে আওয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে। বরিশাল জেলা উজিরপুর থানায় আওয়ামী লীগ করার অপরাধে আওয়ামী লীগের এই ভাইয়ের ধানি জমি থেকে বিএনপির নেতা তার নির্দেশে তারই ক্যাডার বাহিনী তার কাঁচা ধান কেটে নিয়ে যেতেছে। খোদার কসম করে বলতেছে, আপনার দল কিন্তু চিরকাল ক্ষমতায় থাকবে না। আওয়ামী লীগের নেতা কর্মীদের কিন্তু যাওয়ার জায়গা আছে, তোমার আপনি শুনেন সংসদ সদস্যবৃন্দ, মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা কিন্তু কার্যকর ভূমিকা নিতে পারেন। এই আমাকে আজকে বলতে হবে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা, বা যদি নেওয়া সম্ভব না হয় আমি এখানেই থাকবো একদিন। সুপ্রিয় দর্শক, এবারে রাজনীতির খেলা অন্যরকম একটি মোড় নিল। ভারতের নতুন একটি খেলা দেখালো। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতের পাওয়ারে খুব তাড়াতাড়ি বাংলাদেশে ঢুকে পড়তে পারবেন। বাংলাদেশের এবারে নরেন্দ্র মোদী তার পুরোপুরি ক্ষমতাটি দেখানোর সময় এসে গেল এবং তারেক রহমানের সামনে অনেক বড় বিপদ অপেক্ষা করছে। দর্শক, আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ, তাহলে চলুন কথা না বাড়িয়ে আগে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আসা। আওয়ামী লীগের নেতার বাড়িতে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ কি করছেন? যারা প্রতি মুহূর্তে মুজিববাদের কবর রচনা করতে চান, আওয়ামী লীগের কবর রচনা করতে চান, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে চান, শেখ হাসিনা অপরাধী, শেখ হাসিনার মন্ত্রিপরিষদের অনেকেই অপরাধী, সেই তত্ত্ব বললে অনেকেই একমত হবে, অনেকেই দ্বিমত করবে না। এটা যেমন বাস্তবতা, তেমনি ঢালাওভাবে যখন তারা আওয়ামী লীগের, মুজিববাদের, ৭২-এর সংবিধানের, বঙ্গবন্ধুর কবর রচনা করতে চাইছে, ঠিক সেই সময় পহেলা বৈশাখের দিনে হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের নেতার বাড়িতে কি করছেন? চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলমের বাড়িতে হাসনাত আবদুল্লাহর কাজ কি? সেই বাড়ি থেকে বেরিয়ে জুলাই যোদ্ধাদের তোপের মুখে পড়তে হলো, আপনি কেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতার বাড়িতে? ফ্যাসিস্টের সঙ্গে আপনার কাজ কি? কি ঘটেছিল সেখানে? হঠাৎ করে ফ্যাসিস্ট আপন হয়ে গেল কিভাবে? চট্টগ্রাম সফরই বা পয়লা বৈশাখে তিনি কেন করলেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজি গণমাধ্যমের খবরের মাধ্যমে। চলুন, এই নাসিরুদ্দিন পাটোয়ারি, এই তিনজনই তো মূলত প্রতি মুহূর্তে, এমনকি ঘুমে স্বপনের মধ্যেও মুজিববাদের কবর রচনা করে, আওয়ামী লীগের কবর রচনা করে, বঙ্গবন্ধুর কবর রচনা করে, এবং ৩২ নাম্বার বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার পেছনে অন্যতম ইন্ধনদাতা এরা, সাথে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এগুলো একেবারে ওপেন সিক্রেট ব্যাপার, এখানে কোনো মানে লুকাছাপার ব্যাপার তারা কখনোই করেননি। একসময় ছাত্রলীগ করা, ছাত্রলীগের সঙ্গে সংযুক্ত থাকা বহু পোস্ট, আওয়ামী লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু, শেখ হাসিনাকে নিয়ে বহু ফেসবুক পোস্ট এখনো যাদের ওয়ালে গেলে খুঁজে পাওয়া যায়। বঙ্গবন্ধুর জন্মদিনে বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ লেখা যিনি দৈনিক ইত্তেফাকে লেখেন, সেই হাসনাত আবদুল্লাহ মানে তিনি কেন আওয়ামী লীগের বাড়িতে গেলেন? প্রশ্নটা উঠেছে, এবং প্রশ্নটা জুলাই যোদ্ধাদের মনে উঠেছে। জুলাই যোদ্ধারা তারা মানে গিয়ে ওই বাড়ি থেকে যখন বেরিয়েছেন, তখন হাসনাত আবদুল্লাহকে ঘিরে ধরেছেন, জবাব চেয়েছেন। তাকে জবাবদিহি করতে হয়েছে, কিন্তু জবাবদিহি না করে সেখান থেকে তিনি পুলিশি সহায়তায় গাড়ি নিয়ে চলে গেছেন, এক ধরনের পালিয়ে যাওয়ার মতো, সেখান থেকে প্রকৃত জবাবটা না দিয়ে। কিন্তু পেছনের ঘটনা কি বলছে এনসিপি, কি বলছেন জুলাই যোদ্ধারা? গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন বাংলা ট্রিবিউনের। সাবেক মেয়রের বাসা থেকে বেরিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ। চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলম, যিনি বিএনপি থেকে মেয়র নির্বাচিত হয়েছিলেন, পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন, এবং আওয়ামী লীগের কাছ থেকে মনোনয়ন চেয়ে মেয়র নির্বাচন, সংসদ নির্বাচন, কোনো নির্বাচনেই মনোনয়ন পাননি, কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। কি বলা হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে জুলাই যোদ্ধাদের তোপের মুখে পড়েছেন এনসিপি নেতা এবং কুমিল্লা 4-এর এমপি হাসনাত আবদুল্লাহ। আজকে নগরের কাট্টলি এলাকায় মঞ্জুর আলমের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন তিনি। খবর পেয়ে মঞ্জুর আলমের বাসভবনের সামনে অবস্থান নেন একদল লোক। তারা নিজেদের জুলাই যোদ্ধা বলে পরিচয় দেন। তারা বেশ কিছুক্ষণ হাসনাত আবদুল্লাহকে ঘিরে রাখেন এবং বিভিন্ন প্রশ্ন করেন। এই সময় তাদেরকে শান্ত করার চেষ্টা করেন হাসনাত। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, সাক্ষাৎ শেষে হাসনাত আবদুল্লাহ ওই বাসা থেকে বের হওয়ার পর তাকে নানা প্রশ্ন করেন জুলাই যোদ্ধারা।
এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মঞ্জুর আলমের বাসার সামনে হাসনাত আব্দুল্লাহকে ঘিরে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। এ সময় একজন হাসনাত আব্দুল্লাহকে প্রশ্ন করেন, আপনি আওয়ামী লীগের দোসরের বাসায় কাজ কি আপনার? আপনি একজন জুলাই যোদ্ধা, সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলছেন, তাহলে আওয়ামী লীগের দোসরের বাসায় কেন আপনি? আরেকজন জানতে চান, কেন আপনি স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে বৈঠক করতে এসেছেন? পরীক্ষিত দোসরের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্য কি এবং আওয়ামী লীগের একজন নেতার বাসায় উপস্থিতির কারণ কি? একই সঙ্গে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় হাসনাত তাদেরকে হাত নাড়িয়ে শান্ত করতে চেষ্টা করেন। পরে একজন এসে বিক্ষুব্ধ ব্যক্তিদের সরে যেতে বলেন। প্রত্যক্ষদর্শীরা বলেন যে সাবেক মেয়রের বাসায় উপস্থিত হচ্ছেন, এই খবর পেয়ে তারা সেখানে জটলা করেন। এ ব্যাপারে চট্টগ্রাম মহানগরের ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তিনি বলেন, একজন জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ এমপি কি কারণে সাবেক আওয়ামী লীগের এই নেতার বাড়িতে গেছেন তা আমাদের বোধগম্য নয়। এনসিপির চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী সদস্য এবং মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদওয়ান হৃদয় সাংবাদিকদের বলেছেন, হাসনাত আব্দুল্লাহ মূলত ব্যক্তিগত কাজে চট্টগ্রামে এসেছিলেন। এ সময় সাবেক মেয়র মঞ্জুর আলমের আমন্ত্রণে সাড়া দিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর বেশি কিছু নয় এমনটা তিনি বলছেন যে আগামীর রাজনীতি হবে সৌহার্দ্যপূর্ণ। এখানেই প্রশ্ন, আগামীর রাজনীতি যদি সৌহার্দ্যপূর্ণ হয় তাহলে বিগত 1.5 বছরেরও বেশি সময় সংসদ সদস্যবৃন্দ, মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা কিন্তু কার্যকর ভূমিকা নিতে পারেন। আমাকে আজকে বলতে হবে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা, বা যদি নেওয়া সম্ভব না হয় আমি এখানেই থাকবো। 1 দিন লাগুক, 5 দিন লাগুক, 1 মাস লাগুক, আমি এখানেই কিন্তু থাকবো। এটা না শুনে যাব না। আর দ্বিতীয়ভাবে আমাকে এখান থেকে সরাতে পারবেন গ্রেফতার করে। অবশেষে সংসদ ঘেরাও করল সোহেল তাজ। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে সংসদ ভবনের বাইরে প্ল্যাকার্ড হাতে সোহেল তাজের কঠিন হুঁশিয়ারি। আওয়ামী লীগ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে অনড় অবস্থানে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। সম্প্রতি সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের বিল পাশ হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে চরম ক্ষোভ। আওয়ামী লীগের প্রতি এখন 70%-এর বেশি জনগণ এখন আওয়ামী লীগকে তারা আবার দেখতে চায়। এটা মশক নিধন না, যে কীটনাশক স্প্রে করে দিলাম সব মশা মরে গেল, এইটা যদি মনে করে থাকেন তাইলে ভুল করতেছে। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধে চরম হতাশা ব্যক্ত করেছেন সোহেল তাজ। তাই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য রাজপথে নেমেছেন সোহেল তাজ। এবার সংসদ ঘেরাও করে সংসদ ভবনের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি দাঁড়িয়ে সোহেল তাজ বলেন, আমি সংসদ সদস্য মাননীয় স্পিকার ও প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনারা সংসদে কার্যকর ভূমিকা নিতে পারেন নাই। আওয়ামী লীগ নিষিদ্ধের মতো কাজ করে আপনারা এতে দেশকে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের দল, এই দলকে নিষিদ্ধ করে কোনো দলের আদর্শকে মুছে ফেলতে পারবেন না। তাই আমরা এর প্রতিবাদে রাজপথে নামতে বাধ্য হয়েছি। সোহেল তাজ আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হয়, এখানে 1 দিন লাগুক, 5 দিন বা 1 মাস লাগুক, আমরা এর সঠিক সমাধান না পেলে এখানে এক পাও নড়ব না। আওয়ামী লীগের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে অ্যারেস্ট করা হলো। ঠিক তার 2 দিন পর সংসদে অধ্যাদেশ পাশ করা হলো, সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হলো। তারপর আবার গতকালকে শিরিন শারমিন চৌধুরীকে ছেড়ে দেওয়া হলো, মানে জামিন দিয়ে দেওয়া হলো, এবং উনি জামিন প্রাপ্তের দিনই বিকেলবেলায় বেরিয়ে গেলেন। হিসাব মিলতেছে না ভাই, রাজনীতির হিসাব মিলানো ভীষণ কঠিন, ভীষণ কঠিন। আমরা যখন এই নতুন রাজনীতি, গণতান্ত্রিক সরকারের রাজনীতিটা শুরু হয়েছিল, তখন আমরা অনেক ধরনের হিসাব করছি। অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বইলে বেড়াইছেন যে তারেক রহমান আওয়ামী লীগের সাথে এবং ভারতের সাথে একটা সমঝোতা করে বাংলাদেশে আসছে এবং আওয়ামী লীগকে তারা পুনর্গঠন করবেই। এমন কথা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ইলেকশনের সময় বলছেন যে আপনারা আমাদেরকে ভোট দেন, আমরা আপনাদের দেখবো, আপনাদের কারোর কোনো ক্ষতি হবে না, আওয়ামী লীগ অবাধে রাজনীতি করতে পারবে। এবং এর প্রমাণ আমরা জাস্ট ইলেকশনের পরে পাইছি, বিভিন্ন আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছে। এরপরে আবার দেখলাম তাকতা উল্টে গেল, আবার দেখি হিসাব মিলতেছে না। আওয়ামী লীগের যেখানে ওই অফিস করতেছে সেখানে অ্যারেস্ট করতেছে, তারপরে তো অধ্যাদেশই করে ফেলাইলো সন্ত্রাস বিরোধী আইনে। এখন যদি আওয়ামী লীগ করেন আপনি, আর আওয়ামী লীগ সম্পর্কে যদি কোনো রকম মিটিং মিছিল করে কোনো রকম স্ট্যাটাস পর্যন্ত দেন, আপনার 4 থেকে 14 বছরের জেল হতে পারে। তাহলে হিসাবটা কি? আওয়ামী লীগের সাথে কি আপনার এই বিএনপির কোনো সমঝোতা হয় নাই? আবার কেউ বলতেছেন অবশ্যই হয়েছে, তাহলে শিরিন শারমিনকে ছাড়লো গেল। আমরা এর আগে যদি একটু যাই, এর তত্ত্বাবধায়ক আমলের সময় আপনারা দেখেছেন অনেক আওয়ামী লীগ নেতা নেত্রীরা অ্যারেস্ট হয়েছেন, যারা পালিয়ে গেছেন, বাকি যারা অ্যারেস্ট হয়েছেন তারা সবাই জেলে পড়ছেন। কিন্তু সাবির হোসেন চৌধুরী সাহেবকে যখন অ্যারেস্ট করা হলো, তাকেও কিন্তু জামিন দেওয়া হয়ে গেছে। এবং তার সাথে বাংলাদেশে নিযুক্ত এই আমাদের সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, এরকম আরো 4টা দেশের রাষ্ট্রদূতরা দেখা করেছেন, মিটিং করেছেন। তখন আমরা হিসাব করেছিলাম আওয়ামী লীগকে পুনর্গঠন করবার জন্য ইংরেজ সরকার চাচ্ছেন, এবং সেটা সাবির হোসেন চৌধুরী এবং সেলিনা আইভি নারায়ণগঞ্জের, তাকে দিয়ে করাবেন। কিন্তু সেলিনা আইভিকে এখন পর্যন্ত কিন্তু ছাড়েন নাই। সেলিনা আইভিকে বিভিন্ন মামলায় খালাস দেওয়া হচ্ছে, আবার জেল কেটে নতুন মামলায় বন্দী করা হচ্ছে, কিন্তু শিরিন শারমিনের ব্যাপারে সেটা ঘটলো না। ডক্টর শিরিন শারমিন জামিন পেয়ে গেলেন, তার পিছনে কিন্তু আরো বেশ কয়েকটি মামলা ছিল, নতুন মামলা দায়ের করা হলো না। এবং তাকে যেদিন
জামিন দেওয়া হলো, মানে গতকালকে দুপুরবেলা জামিন দেওয়া হয়েছে, বিকালের মধ্যে উনি বেরিয়ে গেলেন। এটাও একটা ডিফারেন্ট ঘটনা বাংলাদেশের এই জেল হাজত বা এই আদালতের মধ্যে। আমরা দেখেছি আদালত থেকে যদি আদেশ হয় সেই আসামিকে বেরোতে একদিন পরে বা বেশ সময় লাগে, কিন্তু শিরিন শারমিন বেরিয়ে গেলেন কেন? এখানে হিসাবটা কি? এখন এখানে হিসাবটার ব্যাপারে ভারতীয় সাংবাদিকরা বলছেন, আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান উনি যে দিল্লিতে গিয়ে মিটিং করেছেন জয়শঙ্করের সাথে এবং অজিত দোভালের সাথে, তখন তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে। যেমন তারা বলেছেন শিরিন শারমিনকে তোমরা অ্যারেস্ট করেছো, তাকে তাড়াতাড়ি ছাড়ো, এবং আওয়ামী লীগকে তোমরা তাড়াতাড়ি রাজনীতি করবার সুযোগ দাও। যদিও ডক্টর খলিলের যে শর্তগুলো ছিল সেগুলো কতটুকু মানা হয়েছে তার কোনো হিসাব আমরা পাইনি। শুধু একটা কথা শুনেছি, ডক্টর খলিল শেখ হাসিনাকে ফেরত চেয়েছিল, ভারত সবিনয় বলেছে এটা সম্ভব নয়। বাকি কি হয়েছে এখন পর্যন্ত কোনো প্রেস ব্রিফিংয়ে ডক্টর খলিলুর রহমান আমাদেরকে জানাননি। তবে এই খবরগুলো ভারতীয় সংবাদ মাধ্যম দিচ্ছে যে খলিলুর রহমানকে চাপ দেওয়া হয়েছে, শিরিনকে ছেড়ে দাও, আওয়ামী লীগকে রাজনীতি করবার সুযোগ দাও। ঠিক আছে, শেখ হাসিনাকে দিবা না, কিন্তু আওয়ামী লীগকে দাও। এখন প্রশ্ন আসছে, বিএনপি কি সেই পথে যাবে? হ্যাঁ, অনেক রাজনৈতিক বিশ্লেষকরাই বলছেন এই যে অধ্যাদেশটা জারি করে আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে, মানে তার কার্যক্রম বন্ধ করা হয়েছে, এইটাও ধীরে ধীরে ছেড়ে দেবে এমন একটা আন্ডারস্ট্যান্ডিংই এই সরকারের সাথে হয়েছে। তার কিছুটা আলামত আমরা দেখতেই পাচ্ছি, কারণ শিরিন শারমিনকে যেভাবে ধরা হয়েছে বা যেভাবে ছাড়া হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে ইদানিংকালে একটা বিরল ঘটনা। কারণ বারবারই বলছি, আওয়ামী লীগের কোনো আসামিকে যদি অ্যারেস্ট করা হয়ে থাকে কখনো, তাকে অ্যারেস্ট করার পর আরেকটি মামলা দিয়ে আবার অ্যারেস্ট করে ফেলে, আর যারা ভেতরে আছেন তাদের তো কোনো খবরই নেই। এখন অনেকেই বলছেন যে এই যে ঘটনাগুলো ঘটছে, শিরিন শারমিনকে ছেড়ে দেওয়া বা সাবের হোসেন চৌধুরীকে ছেড়ে দেওয়া বা সেলিনা